আজ আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য পরমাণুর গঠন চ্যাপ্টারের পরবর্তী টপিক রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি নিয়ে আমরা আলোচনা করব। পারমাণবিক মডেলের ত্রুটি বা ডিফেক্টস নিয়ে আলোচনা করব। রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে বিশেষ ত্রুটি দেখা যায়। আমরা আজ প্রথম ত্রুটি নিয়ে আলোচনা করব। ম্যাক্সওয়েলের এর আগের টপিকে আমরা জেনেছি ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব অনুসারে যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ যে কোনো আধানগ্রস্ত কণা যে তড়িৎচুম্বকীয় বিকিরণ করবে তা যদি দেখি আমরা, এটা একটি পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক আধান রয়েছে, বাইরে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করছে। এক্ষেত্রে যেহেতু ইলেকট্রন তড়িৎগ্রস্ত কণা, ফলে সে অ্যাক্সিলারেশন অবস্থায়, ঘূর্ণায়মান অবস্থায় তড়িৎচুম্বকীয় বিকিরণ করবে। আর যদি তড়িৎচুম্বকীয় বিকিরণ ঘটে তাহলে শক্তি ধীরে 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 ইলেকট্রনের কমতে থাকবে এবং একসময় গিয়ে তা নিউক্লিয়াসে গিয়ে পড়বে। এই ইলেকট্রন যদি তড়িৎচুম্বকীয় বিকিরণ ঘটায়, যেহেতু আধানগ্রস্ত কণা এবং ত্বরান্বিত অবস্থায় থাকে, ত্বরণের অবস্থায় থাকে, তখন ধীরে ধীরে শক্তি বিকিরণ করে শেষ পর্যন্ত গিয়ে তার নিউক্লিয়াসে পড়বে এবং সময়টুকু লাগবে 10⁻⁸ সেকেন্ড। অর্থাৎ রাদারফোর্ডের প্রথম ত্রুটি, মডেলের স্থায়িত্ব থাকছে না। কারণ, তাহলে আমরা যদি কারণটা এখানে সঠিকভাবে লিখে দেখাই তাহলে বুঝতে পারবো যে ইলেকট্রন আধানগ্রস্ত কণা হওয়ায় তড়িৎচুম্বকীয় বিকিরণ করবে। অর্থাৎ যদি ধীরে ধীরে শক্তি কমতে থাকে, শক্তি বেরিয়ে যেতে থাকে, তাহলে ইলেকট্রনের শক্তি কমতে কমতে একসময় গিয়ে তা নিউক্লিয়াসে পড়বে। অর্থাৎ ইলেকট্রন শেষ পর্যন্ত নিউক্লিয়াসে গিয়ে পড়বে। আর তা যদি হয় তাহলে রাদারফোর্ডের পারমাণবিক মডেলের অস্তিত্ব থাকবে না এবং রাদারফোর্ডের পারমাণবিক মডেলের অস্তিত্ব থাকবে না। অর্থাৎ নিউক্লিয়াস যদি এখানে থাকে এবং ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে একটা কক্ষপথ বরাবর, তাহলে শেষ পর্যন্ত ইলেকট্রন গিয়ে নিউক্লিয়াসে পড়বে
এবং তার সময় লাগবে 10⁻⁻8 সেকেন্ড, অর্থাৎ অত্যন্ত অস্থায়ী কণায় পরিণত হয়ে যাবে পরমাণু। আশা করি প্রথম ত্রুটিটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা রাদারফোর্ড মডেলের দ্বিতীয় ত্রুটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমরা দ্বিতীয় ত্রুটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর আগে আমরা ক্লাসগুলোতে শিখেছি ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ, অর্থাৎ শক্তি বেরিয়ে যাবে কোনো আধানগ্রস্ত কণা থেকে, তড়িৎচুম্বকীয় বিকিরণ হবে এবং তা নিরবচ্ছিন্নভাবে হতে থাকে। অর্থাৎ ওয়েলের তত্ত্ব অনুসারে তড়িৎচুম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যে হবে, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে তা নিরবচ্ছিন্নভাবে ঘটে। নিরবচ্ছিন্নভাবে ঘটে। তাহলে দেখা যাচ্ছে শক্তির বিকিরণ যদি নিরবচ্ছিন্নভাবে ঘটে, তাহলে এক্ষেত্রে বর্ণালীও আমরা নিরবচ্ছিন্ন প্রকৃতির পাব। এক্ষেত্রে আমাদের নতুন একটা টার্ম যে বর্ণালী, তাহলে কি? পরবর্তীতে আমরা বর্ণালী ডিটেলে আলোচনা করব, কিন্তু এখন এখানে বর্ণালী বলতে খুব সহজ ভাষায় বলা যায় কোনো শক্তি বা আলো এক প্রকারের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ফলে আলো বা ইএমআর যাই হোক না কেন, তার ফটোগ্রাফকে আমরা বর্ণালী বলতে পারি। এবং এই বর্ণালী নিরবচ্ছিন্ন হবে। নিরবচ্ছিন্ন হওয়ার অর্থ মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, যেহেতু শক্তির বিকিরণ নিরবচ্ছিন্নভাবে ঘটে। এক্ষেত্রে আমরা একটা ছবির সাহায্যে বুঝিয়ে দেখাচ্ছি। এই যে বর্ণালীটা তোমরা দেখতে পাচ্ছ, এই বর্ণালীটিতে প্রথমে সবুজ বর্ণ, তারপরে বেগুনি বর্ণ, তারপরে নীল বর্ণ, তারপরে হলুদ বর্ণ, কমলা বর্ণ, আবার সবুজ বর্ণ রয়েছে। আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিচ্ছি, একটা কাল্পনিক এক্সাম্পল নিচ্ছি, যেখানে বর্ণালী কেমন হবে। তো বর্ণালী নিরবচ্ছিন্ন বর্ণালী এরকম, এখানে গ্যাপ দেখতে পাওয়া যাবে না। তাহলে এই বর্ণালীটা তোমরা অত্যন্ত পরিষ্কারভাবে দেখো যে এই বর্ণালীটাকে আমরা বলতে পারি নিরবচ্ছিন্ন বর্ণালী। এরকম একটা আলোর ফটোগ্রাফ পাওয়া যেতে পারে। এবং এই পারমাণবিক বর্ণালীও ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব অনুসারে নিরবচ্ছিন্ন হওয়া উচিত। কিন্তু প্রকৃতপক্ষে পারমাণবিক বর্ণালী আমরা যে দেখব, এই পারমাণবিক বর্ণালী বা পরমাণুর বর্ণালী বিচ্ছিন্ন প্রকৃতির। এই বিচ্ছিন্ন প্রকৃতির বর্ণালী কেমন? তাহলে আমরা যদি একটা হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল ধরি, তাহলে বিচ্ছিন্ন বর্ণালী এইটাকে বলবো আমরা। অর্থাৎ যদি এই ছবিটাকে দেখি, প্রথমে নীল, তারপরে একটা কালো গ্যাপ, তারপরে হলুদ, তারপরে কালো গ্যাপ, আবার কমলা, অর্থাৎ মাঝখানে কালো গ্যাপ রয়েছে, অর্থাৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এরকম বর্ণালীকে আমরা বলতে পারবো বিচ্ছিন্ন বর্ণালী। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে বর্ণালী নিরবচ্ছিন্ন হওয়া উচিত আলোর বর্ণালীর মতো, কিন্তু পারমাণবিক বর্ণালী দেখা যাচ্ছে বিচ্ছিন্ন প্রকৃতির। এটাও রাদারফোর্ডের তত্ত্ব থেকে এর ব্যাখ্যা পাওয়া যায় না। তাহলে মোট কথা হচ্ছে দুটো রাদারফোর্ডের ত্রুটি দেখতে পাওয়া যায়। এক, ইলেকট্রন যেহেতু আধানগ্রস্ত কণা ধীরে ধীরে শক্তি বিকিরণ করে গিয়ে তার নিউক্লিয়াসে পড়বে। এবং দ্বিতীয়, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব অনুসারে বর্ণালী নিরবচ্ছিন্ন হওয়া উচিত,
কিন্তু প্রকৃত পক্ষে বর্ণালী বিচ্ছিন্ন প্রকৃতির। তোমাদেরকে মাথায় আরেকবার আমি ফটোগ্রাফটা দেখাচ্ছি। এই বর্ণালীটাকে তোমরা বলতে পারো নিরবচ্ছিন্ন বর্ণালী, এবং এই বর্ণালীকে তোমরা বলতে পারো বিচ্ছিন্ন বর্ণালী। তাহলে আশা করি আমরা রাদারফোর্ডের পারমাণবিক মডেলের ত্রুটি বুঝতে পেরেছি। আমরা পরবর্তী টপিক আলোচনা করব ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ফলে এই বোর্ড ওয়ার্কটুকুকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা পরবর্তী টপিক আলোচনা শুরু করব। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমরা দ্বিতীয় টপিক আজকের আলোচনা করব প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম থিওরি। যেখানে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বললেন যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় বিকিরণ নিরবচ্ছিন্নভাবে ঘটে, সেখানে বিজ্ঞানী প্ল্যাঙ্ক বললেন না, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিচ্ছিন্নভাবে ঘটে। খুব সহজ একটা এক্সাম্পল, মেটাফোর হিসেবে আমরা নিতে পারি যে ধরো একটা ট্যাপ আছে, এই ট্যাপটাকে যদি জোরে খুলে দেওয়া যায় তাহলে জল কিভাবে পড়বে? তাহলে জল পড়বে নিরবচ্ছিন্নভাবে, মাঝখানে গ্যাপ কোনো থাকবে না। যদি আমরা ট্যাপটাকে জোরে ঘুরিয়ে দিই, ট্যাপের নবটাই, আর যদি এমন একটি ট্যাপ রয়েছে যেখানে ট্যাপটাকে সামান্য টাইট করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে জল ড্রপ ওয়াইজ পড়বে, ড্রপ ওয়াইজ। তাহলে একটা জিনিস মাথায় রাখো যে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছেন শক্তিও যেরকম ট্যাপ জোরে খুলে দিলে জল নিরবচ্ছিন্নভাবে বেরোয়, শক্তিও কোনো আধানগ্রস্ত কণা থেকে নিরবচ্ছিন্নভাবে বেরোবে। পরবর্তীতে প্ল্যাঙ্ক বললেন না, আমরা যদি ট্যাপটাকে জোরে একটু টাইট করে দিই তাহলে জল নিরবচ্ছিন্নভাবে বা কন্টিনিউয়াসলি বেরোবে না, বিচ্ছিন্নভাবে ড্রপ বা প্যাকেটের আকারে বেরোবে। ঠিক তেমন কোনো শক্তিও, আলো এক প্রকারের শক্তি, যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ প্যাকেটের আকারে ঘটতে থাকে, বিজ্ঞানী প্ল্যাঙ্ক বললেন। তাহলে প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে আমরা বলতেই পারি 1 নম্বর পয়েন্ট, শক্তির বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা রেডিয়েন্ট এনার্জি বলে, শক্তির বিকিরণ নিরবচ্ছিন্নভাবে বিচ্ছিন্নভাবে প্যাকেটের আকারে নির্গত হয়। যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে এই প্যাকেটগুলিকে শক্তির যে এক একটা প্যাকেট রয়েছে, প্যাকেটগুলিকে কোয়ান্টা বলে। কোয়ান্টা কথাটা সিঙ্গুলার ফর্মে, যদি অনেকগুলো প্যাকেট এরকম নির্গত হয় তখন প্লুরাল ফর্ম অর্থাৎ বহু বচনে কোয়ান্টাম বলে। তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে শক্তির বিকিরণ, ম্যাক্সওয়েলের একদম সম্পূর্ণ বিপরীত ঘটনা, বিচ্ছিন্নভাবে
প্যাকেটের আকারে নির্গত হয়, এই প্যাকেটগুলিকে বলা হয় কোয়ান্টা। এই প্রতিটি প্যাকেটে কত পরিমাণ শক্তি লুকিয়ে থাকবে তা কম্পাঙ্কের সমানুপাতিক হয়। কম্পাঙ্ক আমরা এর আগে আলোচনা করেছি, কম্পাঙ্ক নিউ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে প্রতিটি প্যাকেটে কতগুলো শক্তি থাকবে তা কম্পাঙ্কের সমানুপাতিক হয়, অর্থাৎ যার যত কম্পাঙ্ক বেশি তার তত এনার্জি বেশি। এক্ষেত্রে আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই তাহলে একটি ধ্রুবক রাশি পাবো। এই ধ্রুবক রাশি নিলাম এইচ। এইচ কে প্ল্যাঙ্কের ধ্রুবক বলে। এইচ কে প্ল্যাঙ্কের ধ্রুবক বলে। এইচ এর মান 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ সেকেন্ড যদি সিজিএস এককে আমরা ব্যবহার করি, আর এসআই এককে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এখন আমরা এটা জানি এইচ ইন্টু নিউ অর্থাৎ কম্পাঙ্ক সমান আমরা জানি সি বাই ল্যামডা। তাহলে এখানে আমি আলাদা করে লিখে রাখলাম নিউ সমান সি বাই ল্যামডা। তাহলে এক একটা প্যাকেটে কতগুলো শক্তি থাকবে তা এই সমীকরণ দ্বারা আমরা ওই প্যাকেটের মধ্যে নির্গত শক্তির পরিমাণ বলতে পারবো। তাহলে সহজ ভাষায় যদি বলতে হয় তাহলে প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে বিচ্ছিন্নভাবে প্যাকেটের আকারে শক্তি নির্গত হয়। অর্থাৎ সামনে কোনো আলো রয়েছে, সে আলো থেকে আমার কাছে ঝাঁকে ঝাঁকে বন্দুকের আকারে ছোট ছোট প্যাকেট আসছে, আর এই প্যাকেটগুলোকে বলা হচ্ছে কোয়ান্টা। অনেকগুলো প্যাকেট থাকলে একে বলা হয় কোয়ান্টাম। আর ওই কোয়ান্টাম বা ওই প্যাকেটের মধ্যে শক্তির পরিমাণ কত হবে তা নির্ভর করবে ওই তড়িৎচুম্বকীয় বিকিরণের কম্পাঙ্কের ওপর। এক্ষেত্রে সমীকরণটাকে সহজ ভাষায় নিয়ে গিয়ে আমরা ই সমান এইচসি বাই ল্যামডা পাবো। এইচ এর মান 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড এবং জুলে 6.626 ইন্টু 10⁻34 আর্ক সেকেন্ড। এই মানগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে নিউমেরিক্যাল প্রবলেমসের জন্য। আশা করি এই দুটো পয়েন্ট বোঝা হয়ে গেছে। স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা কোয়ান্টাম থিওরির বাকি অংশগুলো আরো সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এক্ষেত্রে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বকে আরো সহজ ভাষায় যদি আমরা বলতে পারি তাহলে এভাবে বলবো যে আমরা পেলাম ই সমান এইচসি বাই ল্যামডা। এক্ষেত্রে তোমাদেরকে মাথাতে রাখতে হবে এই যে এনার্জি বেরোচ্ছে এটা কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড কথার অর্থটাকে খুব সহজ ভাষায় যদি বলা যায় তাহলে এভাবে বলতে পারো যে আমরা কোনো জায়গায় কোনো বিস্কুটের প্যাকেট কিনতে গেলাম, তাহলে আমি যদি বলি 1 প্যাকেট বিস্কুট দাও, 2 প্যাকেট বিস্কুট দাও, 3 প্যাকেট বিস্কুট দাও বা 4 প্যাকেট বিস্কুট দাও, আমাকে দেবে। কিন্তু যদি আমাকে বলা হয় যে 1.5 প্যাকেট বিস্কুট দাও তাহলে আমাকে দেবে না, অর্থাৎ 1.5 প্যাকেট বিস্কুট দেওয়া হবে না। সেরকমই এনার্জিও 1 প্যাকেট এনার্জি, 2 প্যাকেট এনার্জি, 3 প্যাকেট এনার্জি, কিন্তু কখনো 1.5 প্যাকেট এনার্জি হবে না। বা এইভাবে এই কথাটাকে বলা হয় এনার্জি ইজ কোয়ান্টাইজড। এনার্জি কোয়ান্টাইজড রয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4 প্যাকেট পাওয়া যেতে পারে কিন্তু কখনো 1.5 প্যাকেট পাওয়া যাবে না। এর থেকে আরো সহজে একটা মেটাফরিক্যাল এক্সাম্পল যদি নেওয়া যায়, যে একটা মই নিলাম আমরা, মইয়ের 1 নম্বর স্টেপে পা দেওয়ার পর
আমরা 2 নম্বর স্টেপে পা দেব। 2 নম্বর স্টেপে পা দেওয়ার পর আমরা 3 নম্বর স্টেপে পা দেব। 3 নম্বরের দেওয়ার পর 4 নম্বরে দেব। কিন্তু এরকম যদি বলা হয় যে 1.5 একটা স্টেপে পা দাও, তাহলে এই 2 এর মাঝে কখনোই 1 এবং 2 এর মাঝে কখনো পা দেওয়া যাবে না। ঠিক ল্যাডারের ক্ষেত্রে, একটা মোয়ের ক্ষেত্রে যেমন স্টেপসগুলো একটা নির্দিষ্ট করা আছে, তেমনই এনার্জিও কোয়ান্টাইজড রয়েছে, অর্থাৎ 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট, 4 প্যাকেটস এনার্জি হতে পারে, কিন্তু কখনো 1.5, 2.5 প্যাকেট এনার্জি হবে না। এই কথাটাকে তোমরা মাথাতে রাখতে পারো যে এনার্জি ইজ কোয়ান্টাইজড, এনার্জি কোয়ান্টাইজড রয়েছে কোয়ান্টাম থিওরি অনুযায়ী। এখানে আমরা নিউমেরিক্যাল প্রবলেমস কিন্তু পড়ে আমাদের একাদশ শ্রেণীতে 11-এর জন্য নিউমেরিক্যালস পড়ে, এবং নিটের জন্য এই পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিট এবং বোর্ড এক্সাম এই দুটোর জন্যই কোয়ান্টাম থিওরি তোমরা ভালোভাবে করবে। এক্ষেত্রে ই সমান এইচসি বাই ল্যামডা থেকে নিউমেরিক্যাল প্রবলেমস পড়বে। আমরা জানি নিউমেরিক্যাল প্রবলেমসের জন্য এইচ এর মান 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড ব্যবহার করতে পারবো এসআই একক। সি আলোর গতিবেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড আমরা ব্যবহার করতে পারবো। ল্যামডা মানে আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেংথ। ই মানে হচ্ছে শক্তি বা এনার্জি প্রতিটি কোয়ান্টা বা প্রতিটি প্যাকেটের। তাহলে এখান থেকে একটা নিউমেরিক্যাল প্রবলেমস করা যেতে পারে। 2, আরো কতকগুলো কথা বলবো। এখানে এইচ এবং সি ধ্রুবক রাশি, ফলে ই সমানুপাতিক 1/λ। এটাকে যদি আমরা ব্যবহার করে নিই, তাহলে আমরা বলতে পারবো ইয়ন বা ভেদের নিয়ম অনুসারে E1/E2 সমান λ2/λ1, একে অপরের ব্যস্তানুপাতিক রিলেশনশিপ। এই সম্পর্ক থেকেও আমরা নিউমেরিক্যাল প্রবলেমস করতে পারবো। 3 নম্বর, আমরা আরেকটা কথা বলবো। এখানে অনেক সময় এই নিউমেরিক্যাল প্রবলেমস করতে গেলে দেখা গেল এমসিকিউ কোয়েশ্চেন পড়েছে এবং এই এমসিকিউ কোয়েশ্চেন নিটে পড়েছে, তাহলে খুব সহজভাবে উইদাউট ক্যালকুলেটর করে দেওয়া যেতে পারে যদি আমরা একটু চালাকি করি। চালাকিটা কি? এইচসি এর মান যদি হিসেব করে দেখি, প্রায় 1.98 ইন্টু 10⁻25। এই কথাটাকে যদি মাথাতে রাখি, বা কেউ এটাকে এভাবেও মাথাতে রাখতে পারে, 1.98 না ভেবে এটাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু 2 ইন্টু 10⁻25 ধরলে সহজেই আমরা নিউমেরিক্যাল প্রবলেম সেখান থেকে করতে পারবো। আর একটা 4 নম্বর পয়েন্টে আমরা আরেকটা নিউমেরিক্যাল প্রবলেমসের জন্য কথা বলতে পারি। একটা প্যাকেটের এনার্জি hc/λ যদি বলা হয় n সংখ্যক প্যাকেট থাকে, n সংখ্যকের ক্ষেত্রে আমরা বলতেই পারি মোট এনার্জি E সমান n ইন্টু hc/λ। এই সমীকরণ দেখা গেল কোথাও বললো 100টি কোয়ান্টা নির্গত হয়েছে, তাহলে 100টি কোয়ান্টার ক্ষেত্রে মোট এনার্জি কত নির্গত হয়েছে, তা হচ্ছে E সমান n ইন্টু hc/λ। তাহলে এইখানে যে টপিকটুকু বলা হলো নিউমেরিক্যাল প্রবলেমস অর ম্যাথামেটিক্যাল প্রবলেমসের জন্য আমরা এটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। অলওয়েজ খেয়াল রাখবে তোমরা নিট এবং বোর্ড এক্সাম দুটোর জন্যই এই টপিকটা গুরুত্বপূর্ণ। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা নেক্সট টপিক আলোচনা করব। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমি মিটিয়ে ফেললাম। আমরা নেক্সট টপিক আলোচনা করব ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে নেক্সট টপিক আলোচনা করব আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট।
বা বাংলায় হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। এই ঘটনাটির আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী আইনস্টাইন এবং উনি এই ঘটনার ওপরই নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো আলোক তড়িৎ ক্রিয়ার জন্য আমরা একটা সেটআপ তৈরি করছি, এখানে দেখাচ্ছি। একটা বায়ুশূন্য নল আমরা নিচ্ছি। তাহলে এক্ষেত্রে যদি বাইরে থেকে এই ধাতব পৃষ্ঠতলে সাধারণত সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ধাতুর হতে পারে। তাহলে বাইরে থেকে কোনো আলো এই ধাতুর ওপর যদি ফেলা হয়, তাহলে আলো গমন করে এইভাবে। তাহলে আলো যদি এই ধাতব পৃষ্ঠতলের ওপর ফেলা হয়, সঙ্গে সঙ্গে ধাতব পৃষ্ঠতল থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাকে যখন ইলেকট্রন নির্গত হবে, এই গোটা বর্তনীটা পূর্ণ হয়ে যাবে এবং এইখানে আমরা যদি অ্যামমিটার নিই, তাহলে অবশ্যই অ্যামমিটারে ডিফ্লেকশন পাবো। এই ঘটনার পূর্বে বর্তনী পূর্ণ ছিল না। এখন যখনই আলো বাইরে থেকে এই সক্রিয় ধাতব পৃষ্ঠতলের ওপর পড়লো, এই ধাতব পৃষ্ঠতল সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম বা সিজিয়ামের, সঙ্গে সঙ্গে এখান থেকে পৃষ্ঠতল থেকে ইলেকট্রন নির্গত হলো এবং যা বর্তনীটাকে পূর্ণ করলো, ফলে অ্যামমিটারে আমরা ডিফ্লেকশন পাবো। এই পুরো ঘটনাকে বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া। তোমরা এই সেটআপটুকুকে আমরা এই ইলেকট্রনটা এভাবে দেখিয়ে দিলাম। আর এই পুরো সেটআপটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা এই আলোক তড়িৎ ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমি বা খাতায় তোমরা সঙ্গে সঙ্গে রেডি করে নিতে পারো, লিখে নিতে পারো। আমরা এখানকার আলোক তড়িৎ ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এক নম্বর পয়েন্ট তাহলে আমরা দেখতে পেলাম, কিছু ধাতুর ওপর আলো ফেললে স্বতঃস্ফূর্তভাবে, নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে ধাতব পৃষ্ঠতল থেকে ইলেকট্রন নির্গত হয়। 1 2 এক্ষেত্রে আলোর পতন, অর্থাৎ ধাতব পৃষ্ঠতলে আলোর পড়ে যাওয়া, আলোর পতন এবং ইলেকট্রন নির্গমনের মধ্যে কোনো টাইম গ্যাপ থাকে না, সঙ্গে সঙ্গেই এই ঘটনা ঘটে। অর্থাৎ ধাতব পৃষ্ঠতলে আলোর পতন এবং ইলেকট্রন নির্গমনের মধ্যে কোনো সময়ের ব্যবধান থাকে না, এক্ষেত্রে দেখা যায় আলোর তীব্রতা, ইন্টেন্সিটি যত বাড়িয়ে দেওয়া যাবে, সেক্ষেত্রে ইলেকট্রন নির্গমনের পরিমাণ ধাতব পৃষ্ঠতল থেকে বৃদ্ধি পায়। অর্থাৎ
নির্গত ইলেকট্রনের সংখ্যা, নির্গত ইলেকট্রন সংখ্যা তত বেশি হবে, তত বেশি ইলেকট্রন বেরোবে যত আলোর তীব্রতা বাড়বে, সমানুপাতিক আলোর তীব্রতা। তাহলে কিছু ধাতুর ওপর আলো ফেললে নিজে থেকেই ইলেকট্রন নির্গমনের ঘটনা ঘটে, আলোর পতন এবং ইলেকট্রন নির্গমনের মধ্যে কোনো সময়ের ব্যবধান থাকবে না, একদম সঙ্গে সঙ্গে এই ঘটনা ঘটবে, এবং নির্গত ইলেকট্রনের সংখ্যা তত বেশি বেরোবে ইলেকট্রন যত আলোর তীব্রতা বাড়বে। আশা করি এই তিনটা পয়েন্ট তোমরা বুঝে গেছো। আমরা পরবর্তী পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে দেখা যায় আলোক তড়িৎ ক্রিয়া ঘটার জন্য ন্যূনতম কম্পাঙ্কের প্রয়োজন, অর্থাৎ আলো যে পড়বে, আলোর পতন হবে ধাতব পৃষ্ঠতলে, এ আলোর মিনিমাম কম্পাঙ্ক একটা থাকা প্রয়োজন, যার নিচে কম্পাঙ্ক যদি থাকে তাহলে আলোক তড়িৎ ক্রিয়া অর্থাৎ ইলেকট্রন নির্গত হওয়ার ঘটবে না। অর্থাৎ একটা কোয়ালিফিকেশন থাকার দরকার, এই কম্পাঙ্কের, এই আলোর একটা কোয়ালিফিকেশন থাকা দরকার, যোগ্যতা মান থাকা দরকার, যার যেই কম্পাঙ্কের ওপরে আলোটা পড়লে তবে এই ইলেকট্রন নির্গমনের ঘটনা ঘটবে। এক্ষেত্রে অর্থাৎ বলা যায় ইলেকট্রন নির্গমনের জন্য আলোর ন্যূনতম কম্পাঙ্কের প্রয়োজন। একে সূচনা কম্পাঙ্ক বলে, একে সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলে। এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিকে নিউ জিরো দ্বারা চিহ্নিত করা হয়। আশা করি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পয়েন্ট বোঝা হয়ে গেছে। আমি 4 নম্বর পয়েন্টটা আরেকবার রিপিট করছি, যে কোনো কম্পাঙ্ক ফেললেই ইলেকট্রন নির্গমনের ঘটনা ঘটবে না। এক্ষেত্রে একটি ন্যূনতম কম্পাঙ্কের প্রয়োজন রয়েছে, যাকে সূচনা কম্পাঙ্ক বলে, এবং চিহ্নটা হচ্ছে নিউ জিরো। আশা করি তোমরা বুঝে নিয়েছো। এই 4টা টপিকের একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা পরবর্তী পয়েন্টগুলো আবার আলোচনা করব। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমরা এখানে দেখা গেল, আমি একটা কথা বলি, এখানে মিনিমাম কম্পাঙ্ক নিউ জিরো। আমরা আলোর নির্গমন ঘটানোর জন্য, আলো ফেলার পরে ইলেকট্রন নির্গমনের জন্য আমরা যদি মনে করি যে নিউ কম্পাঙ্ক বিশিষ্ট একটি আলো ফেলা হলো, অলওয়েজ নিউ গ্রেটার দ্যান ইকুয়াল টু নিউ জিরো হতে হবে, এটা মাথাতে রাখবে তোমরা। এখানে যদি সূচনা কম্পাঙ্কের কথা ভাবি, তাহলে বলবো যে সূচনা কম্পাঙ্ক যদি নিউ জিরো হয় তাহলে শক্তিটা হবে আমরা জানি এর ক্ষেত্রে ই সমান হবে এইচ নিউ জিরো। অর্থাৎ আলো ফেলার সময় এর থেকে বেশি কম্পাঙ্ক থাকা প্রয়োজন, মিনিমাম কোয়ালিফিকেশন এটা। আচ্ছা, দেখা গেল আমরা এমন একটি আলো ফেললাম যার কম্পাঙ্ক অবশ্যই নিউ গ্রেটার দ্যান নিউ জিরো রয়েছে। যদি আলোর কম্পাঙ্ক, যে আলোটা আমরা ফেলবো, আলোর কম্পাঙ্ক নিউ হয়, এখানে মাথায় রাখো নিউ অলওয়েজ গ্রেটার দ্যান নিউ জিরো, মিনিমাম কোয়ালিফিকেশন থেকে বেশি হতে হবে, তাহলে শক্তি দাঁড়াবে এইচ নিউ। এক্ষেত্রে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, অর্থাৎ এই শক্তি মাইনাস সূচনা কম্পাঙ্ক থাকলে যে শক্তি, এ শক্তির ডিফারেন্সটাই ইলেকট্রনকে
তার গতিশক্তি নিয়ে পৃষ্ঠতল থেকে নির্গমন ঘটাবে, অর্থাৎ এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো সমান হাফ এমবি স্কোয়ার, যেখানে হাফ এমবি স্কোয়ার হচ্ছে কাইনেটিক এনার্জি, গতিশক্তি। কার গতিশক্তি? ইলেকট্রনের গতিশক্তি। গতিশক্তি ইলেকট্রনের, এই গতিশক্তি নিয়ে ইলেকট্রন তার ধাতব পৃষ্ঠতল থেকে নির্গত হবে। তাহলে এখানে এইচ নিউ জিরোকে ওয়ার্ক ফাংশন বলে। তাহলে সব সময় মাথাতে রাখতে হবে সমস্ত ধাতু থেকে এই ঘটনা ঘটবে না, এবং পৃষ্ঠতল থেকে ইলেকট্রন নির্গমনের জন্য সূচনা কম্পাঙ্কের অবশ্যই প্রয়োজন। এই পুরো ঘটনাকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশটটুকু নিয়ে নাও। আজকের ক্লাসে আমরা মূলত তিনটে জিনিস আলোচনা করলাম। রাদারফোর্ডের পারমাণবিক মডেলের ত্রুটি, দ্বিতীয় আমরা আলোচনা করলাম প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, আশা করি সহজভাবে বুঝতে পেরেছো, এবং তৃতীয় পয়েন্ট আমরা আলোচনা করলাম এই ফটো ইলেকট্রিক এফেক্ট। আমরা পরবর্তী ক্লাসগুলোতে পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব এবং বোরের তত্ত্ব নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। আশা করি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়েছে। আজ এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থেকো। ধন্যবাদ।